কলিজা রে, কলিজা। কই রে ভাগনা, ঘটনা একটা হয়ে গেছে এখানে। এতে তো মাপ দোয়া হয় নয়। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায় ঠেলার নাম বাবাজি। কই রে ভাগনা, ঘটনা একটা হয়ে গেছে এখানে। এতে তো মাপ দোয়া হয় নয়। মাপ দোয়া হয় নয় মানে কই রে হুন, এই যে 2024 5 তারিখে হাসিনা যখন হলাই গেল, এর ফরফরও তো তার চলি আসা উচিত ছিল, কারণ তার মা জেলখানায়, তার মা বিনা চিকিৎসায় এখানে হাসিনার হাতে বন্দি আছিল। হাসিনা চলিয়ে যাওয়ার লগে লগে তো হলো আমরা বেগম খালেদা জিয়ারে বার করে নিয়ে আসলো, চিকিৎসা দিল। হাতের আয়ন উচিত আসিল না, হাতে কিল্লাই আইল না। এটা নিয়ে উনি না হলে আমাকে 20 মিনিট বুঝাইছে। এই যে আসে নাই 1.5 বছর সময়, অনেক লম্বা সময়, উনি কিন্তু আইসা মাত্র পাইছে 5টা দিন। এই 5টা দিন পাইছে, তাও কেমন ভাবে পাইছে, একেবারে আইসিইউতে বিছানায়। তখন জ্ঞানও ছিল না, তাই না? উনি যে লন্ডন থেকে আসছে, হয়তো মা টেরও পাচ্ছিল না। নিশ্চয়ই এরকম একটা অবস্থায় আসছে তো, কারণ আমরা অনেকদিন যাবো শুনতেছিলাম উনি নাই, উনি নাই, ওনার খুবই খারাপ অবস্থা। তারপরেও কেন আসতেছিল না, এটা হলো আমার মামার বিরাট বড় অভিযোগ। এবং সে বুঝাইতে চাইতেছে 1.5 বছর আগে যদি তারেক রহমান সাহেব চলে আসতো, মায়ের সেবা করতে পারতো, মায়ের দোয়া পাইতো, আজকে মায়ের দোয়া থেকে সে বঞ্চিত হওয়ার কারণে বারবার বাধা পাচ্ছে, বারবার বাধা পাচ্ছে। এখন মুরব্বী মানুষ, উনি বলছে, এবং আমিও মিলাইয়া দেখার চেষ্টা করলাম যে হ্যাঁ, উনি আসার পর তো অনেক ভালো কথা বলছে, কিন্তু এই ভালো কথাগুলো আমরা ভালোভাবে নিচ্ছি না। এর মধ্যে দেখেন যুক্তরাষ্ট্রের টাইম পত্রিকায়, যুক্তরাষ্ট্রের এই টাইম পত্রিকার একটা ইন্টারভিউ নিয়ে অনেক রকম আলোচনা চলতেছে। আমি এটা নিয়ে পুরোপুরি ব্যাখ্যা দিতে পারুম না, কারণ ওইটা পড়ার ক্ষমতা আমার নাই। আমার ছেলেকে দিয়ে আমি কিছুটা বোঝার চেষ্টা করছি, আমার ছেলে কইরা আমাকে বুঝাইছে। ওইখানে যেসব কথাবার্তা লেখা আছে, এর মধ্যে একটা কথা আছে প্রোটোকল সান। উচ্চারণটা মনে হয় আমার ঠিক হইল না, প্রোটোকল সান না প্রোটোকল সান, এরকম একটা কথা বলা হয়েছে তারেক রহমানকে। আমার ছেলে বুঝাইলো যে এটা বাবা হচ্ছে যেমন রাজপুত্র হারায়া গেছিল, বনবাসে চলে গেছিল, রাজপুত্র আবার ফেরত আইছে, সবকিছু নিঃস্ব হইয়া হারায়া আবার রাজ দরবারে ফেরত আইছে, তাদেরকে বলে এই প্রোটোকল সান না প্রোটোকল সান। বুঝছেন? এমন বাহ, তার মানে কি জানেন, ওই যে আমরা আগে চলতি ভাষায় যেটা বলি আর কি, সাধারণত বড় লোকের ছেলেরে যে টোটো কোম্পানির ম্যানেজার, মানে বড় লোকের ছেলে বাপের হোটেলে খায়, তাদেরকে আমাদের আমলে বলা হয়তো টোটো কোম্পানির ম্যানেজার। বর্তমানে কি বলে আমি জানি না। তার মানে কি জানেন, বড় লোকের ছেলে বিদেশ চলে গেছিল, আবার ফেরত আইছে, কোনো অসুবিধা নাই, এটাই তো সত্য কথা, তাই না? কিন্তু ওই ইন্টারভিউটা অনেক লম্বা ভাই, অনেক লম্বা। আমার ছেলে বারবার বিরক্ত হইতেছিল। তারপরে যাই হোক, যেটুকু আমারে বুঝাইছে, নেগেটিভ কথাগুলো আগে বইলা নেই, পজিটিভ অনেক কথা আছে। নেগেটিভ কথার মধ্যে ইলেকট্রিক পোস্ট নিয়ে ওনাকে একটা প্রশ্ন করছিল। ইলেকট্রিক পোস্ট বুঝছেন তো আপনারা, খাম্বা। এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার বন্ধুর কারণে আপনাকে ওই ইলেকট্রিক পোস্ট নামে, আপনার এক বন্ধুর কারণে আপনাকে ইলেকট্রিক পোস্ট বলা হইতো, মানে খাম্বা বলা হইতো। ওই বন্ধুর নাম নাই কিন্তু ওই সাংবাদিক। তার মানে কিন্তু ওই যে মামুন নামে একজনের কথা শুনি না, যে খাম্বার ব্যবসা করছিল, ইলেকট্রিক তার দেয় না, খালি খাম্বা দিয়া গেছিল, ওইটা ইঙ্গিত করছে। যাই হোক, এটা একটা নেগেটিভ সাইড, এটাও সুন্দর উনি উত্তর দিছে। ও আবার এই শুরুটা খুব সুন্দর ছিল। তারেক রহমান বলতেছিল যে আমার গলার অবস্থা ভালো না, কাশি, সর্দি, ঠান্ডা লাগছে, বুঝছেন? তখন উনি বলতেছিল যে হ্যাঁ, আপনার এই কণ্ঠ তো রোধ করা হয়েছিল, মানে সাংবাদিক বলতেছে আপনার এই কণ্ঠ তো রোধ করা হয়েছিল গত সরকারের আমলে, আপনার কোনো কথা, আপনার সমস্ত বক্তব্য নিষিদ্ধ ছিল, আপনার কণ্ঠ রোধ করা হয়েছিল। তারপরে আবার বলতেছে তারেক রহমান সাহেব, দেখেন আমি খুব ভালো বক্তা না, আমি বলতে পারি না খুব সুন্দরভাবে, কিন্তু আমি খুব ভালো পড়তে পারি, আমি ভালো পড়তে পারি ভালো বলার চেয়ে, ভালো লিখতে পারি ভালো বলার চেয়ে। তার মানে কি জানেন, উনি বুঝাইতে চাইছে যে আমি ওই যে মাঠ গরম করার মতো বক্তা না, কিন্তু আমি ভাবতে পারি, বুঝতে পারি, লিখতে পারি, আবার পড়তেও পারি। আসলে উনি লেখাপড়া করেন। আপনাদের মনে আছে আমাদের ডক্টর ইউনূস স্যার প্রথম যখন ওনার সাথে দেখা করলো, কি গিফট করছিল মনে আছে? একটা বই গিফট করছিল। হ্যাঁ, এবং উনি যখন আসতেছিল এই যে প্লেনে কইরা, দেখবেন যে প্লেনের ভিতরে ওনার পাশে একটা বই রাখা আছে, চায়ের কাপ, বই ওনার সঙ্গে থাকে, উনি বই পড়ে। যাই হোক, এইটাও গেল। এবং ওনারা যে 2006 সাল পর্যন্ত দেশ চালাইছে, ওই টাইমটা নিয়ে অনেকগুলা প্রশ্ন করছে, ওই যে 10% হাবি জাবি অনেক প্রশ্ন করছে, সবগুলা প্রশ্নেরই উনি ক্লিন উত্তর দিছে। এবং কেন ওনার লেখাপড়ার সামনে আগাইলো না, উনি কেন ড্রপ আউট করলো, কেন পড়ালেখা করলো না, সেটারও একটা উত্তর দিছে। মানে উনি রাজনীতির সাথে জড়ায় গেছিল। আর বাকি কথাগুলার এইভাবে উত্তর দিছে যে ওইগুলো ওনার হাতে ছিল না। অনেক কিছু এখানে প্রোপাগান্ডা, কিন্তু উনি নতুন করে ভাবতে চায় এই দেশটাকে নিয়ে, এবং নতুন একটা স্বপ্ন দেখছে, আর ওই স্বপ্নটা ওই সাংবাদিকের সাথে শেয়ার করছে। এবং সেটা কি, একটা নতুন দেশ গড়া। এই যে যেমন ফ্যামিলি কার্ড দেওয়া, এই কৃষক কার্ড দেওয়া, এবং মানুষের ঘরে ঘরে চিকিৎসা পৌঁছায় দেওয়া, শিল্প কারখানা করা, অনেক রকম স্বপ্ন তুলে ধরছে। একটা ইন্টারভিউতে যেমন হওয়ার কথা তেমন হয়েছে। কিন্তু বর্তমানে আলোচনাটা হইতেছে কি, ওই খাম্বা নিয়া, ওই ওনার অতীত নিয়া। এটা হবেই, কারণ কি জানেন, উনিও অতীত টান দিছিল। এই আইসা টান দেওয়াটা ঠিক হয় নাই। ওইখান থেকে যেটা টান দিছিল, ওইখান থেকে যেভাবে বলছিল মৌলবাদীর উত্থান এবং 71-এর দিকে যেভাবে আঙ্গুল তুলছিল, ওই পর্যন্ত ঠিক আছিল। আচ্ছা ঠিক আছে, ওইটা হয়ে গেছে। কেউ কিন্তু খুব বড় বেশি আলোচনা করে নাই। আলোচনাটা কখন হইলো, উনি যখন ঢাকায় আইসা, ঢাকার মাটিতে দাঁড়ায়া
আবার ওদিকে আঙুল তুললো, মানে 71-এর দিকে। তখনই কিন্তু ঝাঁপায়া পড়লো। কারণ কি জানেন, আপনি তো মৌমাছির গায়ে ঢিল মারছেন। হ্যাঁ ভাই, আপনি একটা ইট নিয়ে যদি একটা কুকুরকে মারেন, দেখবেন ওই কুকুর ঘেউ ঘেউ করতে করতে পালায়া যাবে। আবার সেম ইটটা যদি আপনি একটা মৌমাছির চাকের মধ্যে মারেন, তখন আপনাকেই পালাইতে হবে তো, তাই না ভাই? এখন ওই মৌমাছির মধ্যে মারাতে দেখেন ওনার সমস্ত অতীত চলে আসতেছে। এই যে যুক্তরাষ্ট্রের টাইম পত্রিকায় অনেক পজিটিভ সাইড আছে, কিন্তু ওই পজিটিভ সাইড নিয়ে আলোচনা হচ্ছে না। ওই যে 3-4টা নেগেটিভ সাইড, খাম্বা, প্রোটোকল সান, আবার ওই যে লেখাপড়া ড্রপ করলো কেন, হাবি জাবি, হাওয়া ভুবন, এগুলা নিয়ে এই 4-5টা ব্যাপার সামনে তুলে আনছে। কিন্তু অনেক পজিটিভ কথাও আছে, সেগুলা সামনে আসতেছে না। কেন আসতেছে না? কারণ শেখ হাসিনার সেই বুড়িটা উনার মুখ থেকে শোনার পর পুরা দেশের মানুষই হতাশ হয়েছে। আমি তো মনে করি বিএনপির মধ্যেও অনেক ভাই ব্রাদার হতাশ হয়েছে। যদি হতাশ না হবে তারা দল ছেড়ে আসলো কেন? যদি হতাশ না হবে তারা বিদ্রোহী প্রার্থী হইলো কেন? বিদ্রোহী প্রার্থী 1-2 জন না ভাই, 90 জনের উপরে বিদ্রোহী প্রার্থী। সামাল দেওয়া বিরাট ব্যাপার, তো সামাল দেওয়া যাবে না। এই বিদ্রোহী প্রার্থীদের ভাই বহু রকম যুক্তি আছে। বিশেষ করে আমি একজনের কথা বলি, যেমন রুমিন ফারহানা। দেখেন, যে যেভাবেই আপনারা সমালোচনা করেন না কেন, কোনো আপত্তি নাই আমার, কিন্তু একটা সত্যি কথা তো বলতে হবে। গত 15-16 বছর টক শোতে আর কাউকে দেখছেন এমন ভাবে প্রতিবাদ করতে এবং সংসদে দাঁড়ায়া অবৈধ সরকার বলতে কাউকে দেখছেন? দেখেন নাই। উনি কিন্তু বলতো, কিন্তু উনি কেন জায়গা পেল না? কারণ কি? এর পিছনে ভাই অনেক বড় একটা স্টোরি আছে, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। কিন্তু ওনাকে না দেওয়াতে অনেকে মনক্ষুণ্ণ হয়েছে ওনার এলাকার। ঠিক তেমনি এই 90টা আসনের দিকে তাকান, 90 না 92টা মনে হয়, এই বিদ্রোহী আসনগুলোর দিকে তাকান, যারা বিদ্রোহ করছে, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এই আসনগুলোর দিকে তাকান। জুলুমের শিকার হয়েছে, জেল হয়েছে, এবং এদের নামে অনেক মামলা আছে। এরা ঘরে ঠিকমতো থাকতে পারতো না। এদেরকে কেন বঞ্চিত করা হইলো? এদেরকে বঞ্চিত কইরা দেখেন, ঋণ খেলাপিরা যখন ইন করে তখন ওই দলটা নিয়ে বিরাট প্রশ্ন উঠে না? উনার দলের ভিতরের লোকের ভিতরই তো প্রশ্ন, বাইরের দলের কথা বাদ দেন, আমাদের কথা বাদ দেন। ওনার যে নিজের বিএনপি যারা করে তারাই তো প্রশ্ন তুলতেছে, তারাই তো আঙ্গুল তুলতেছে, তাই না? এখন ঘরের ভিতরে এরকম একটা অশান্তি নিয়ে আর 12 দিন পর নির্বাচন, সেই নির্বাচনের সুফল কতটা বয়ে আনবে আপনারাই ভালো বলতে পারবেন। দেখেন, এই যে টাইম পত্রিকার যে প্রচ্ছদটা দিচ্ছে, প্রচ্ছদও কিন্তু একটা ইঙ্গিত করে। এই প্রচ্ছদটা দেখেন, খুবই চিন্তিত উনি। হ্যাঁ, খুবই চিন্তিত। এটা যদি একটা হাসি মুখ দিত তাইলে কিন্তু অন্যরকম ফলাফল হইতো। ওই চিন্তিত মুখ দেখা আর ভিতরে ওই কথাগুলা দেখা মানুষ ওই কথাগুলা নিয়ে আলোচনা করতেছে, খাম্বা টাম্বা হাবি যাবি। কিন্তু উনি যে আরো সুন্দর সুন্দর কিছু কথা বলছে দেশ গঠন করার জন্য, দেশ নিয়ে উনি কি ভাবে, কি স্বপ্ন দেখে, ওইটা আলোচনার মধ্যে নাই। আসলে হয়েছে কি জানেন, প্রত্যেকটা জায়গায় বাধা কেন আসতেছে? আমার ওই মামার কথা মনে পড়তেছে আমার, যার জন্য বলছি আপনাদের সঙ্গে শেয়ার করব। উনি যদি 15 মাস 16 মাস আগে আইসা ওনার মায়ের সেবা করতেন, তাহলে না আমি মনে করি অনেক বড় একটা দোয়া পাওয়া যেত। আর সবচেয়ে বড় দোয়াটা কি থাকতো জানেন? উনার মা যখন থাকতো তখন কিন্তু উনি যে কথাটাই বলতো ওইটাই পজিটিভ হয়ে যেত। কারণ কি জানেন, উনি হলো মেইন চেয়ারম্যান আর উনি হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানে তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলকে বেগম খালেদা জিয়া সুস্থ থাকুক অসুস্থ থাকুক যেভাবেই থাকুক, ওনাকেই তো সবাই মাইনা নিছে না ভাই? এই যে 15-16টা মাস এই 300টা আসন কিন্তু গুছাইতে পারতো। হ্যাঁ ভাই, যেটা যেটা প্রবলেম হয়তো ওনার মা সামনে আইনা বসাই দিত। যেখানে যেখানে প্রবলেম দেখতো, মনে করেন এই 2-3টা আসনের প্রবলেম, ওই 2-3 জনের আইনা যদি বেগম খালেদা জিয়ার সামনে বসাই দিত, তখন কি ওই 2-3 জন বিদ্রোহ করতো? নিশ্চয়ই না। আবার এই যে এখন যারা ঋণ খেলাপি ইন করছে, এই যে এখন যে যারা ঋণ খেলাপি ইন করছে, এরা কি ইন করতে পারতো? নিশ্চয়ই ইন করতে পারতো না। এখন খালেদা জিয়া নিশ্চয়ই বাধা দিত, বলতো অবশ্যই না, এদেরকে ইন করাবি না। এদেরকে ইন করাইলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করা হয়। কারণ জুলাই গণ অভ্যুত্থান তো হয়েছিল এইসব চোর বাটপাদের জন্য, তাই না ভাই? আরো কি পরামর্শ দিত জানেন? এই যে হ্যাঁ আর না ভোট নিয়ে গত একটা বছর যেভাবে চা পান কফি খাওয়া হয়েছে, এটা হইতে দিত না, বন্ধ করে দিত। প্রথমেই বলতো যে হ্যাঁ ভাই আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি, ওই হ্যাঁ ভোটের সাথে আছি। এটা নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে জানার কোনো দরকার নাই, এখনই হ্যাঁ বলে দিলাম। তারেক রহমান সাহেব যদি 5 তারিখের পর 8 তারিখে মনে করেন যে ডক্টর ইউনূস স্যার যেদিন আসছে পরের দিন যদি চলে আসতো, বেগম খালেদা জিয়াকে পাশে নিয়ে উনি পুরো দলটাকে গুছাইতে পারতো ভাই। পারতো না? আপনারাই বলেন, আমি কোনো মিথ্যা কথা বললাম? যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। উনি বিরাট একটা শক্তি পাইতো ভাই যদি আজ থেকে 15-16 মাস আগে আসতো। উনি এমন একটা টাইমে আসছে আর সময় পাই নাই। ওই যে আমার মামা প্রথমে বললো, তারেক রহমান সাহেব যদি চলে আসতো আজ থেকে 15-16 মাস আগে, মার কিছুটা হইলো সেবা করতে পারতো, আর সে দোয়াতে আজকা উনি পাস হয়ে যাইতো। এটা আমার মামার চিন্তা ভাবনা। আমার মামা বলতেছে মায়ের দোয়াটা যদি নিতে পারতো সরাসরি সেবা কইরা, তাহলে উনি আজকে এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাইতো। আমার মামার মতো মানুষকে আরো আছে না, এই বাংলাদেশে প্রচুর আছে, তারা এই ভাবনাটাই ভাবতেছে। কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘুরতেছে, তো ঘুরতেছেই। ঘড়ির কাঁটা যদি থেমেও যায়, ব্যাটারি না থাকলে যদি থেমেও যায়, ওই থামা ঘড়ির কাঁটাও কিন্তু একটা সময় জানায়। তার মানে বন্ধ ঘড়িও কিন্তু একটা টাইম বইলা যায়। আর ওই বন্ধ ঘড়ির টাইমের মধ্যে কি আমরা আটকা গেছি, না আমরা চলন্ত ঘড়ির মতো আছি, এটা বোঝা যাবে 12 তারিখে। হ্যাঁ ভাই, এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। অনেককেই বলতে শুনছি 5 বছরের আগে নির্বাচন হবে না, 10 বছরের আগে নির্বাচন হবে না, এই ডক্টর ইউনূসের মতলব ভালো না, এই নির্বাচন দিবে না। নির্বাচন দিয়ে দিল।
এখন বলতেছে নির্বাচনটা কি হবে কি হবে না, এখনো সন্দেহ। এই সন্দেহ থাকবে 11 তারিখ রাত পর্যন্ত, 12 তারিখও থাকবে। যখনই ফলাফল ঘোষণা হয়ে যাবে তখন আমাদের মনে শান্তি আসবে। কিন্তু সবশেষে একটা কথা বলবো, সবশেষে যাওয়ার আগে একটা কথাই বলবো। দেখেন, আমি একটা বাস কিনছি, ওই বাসটাকে রং করতে চাই আমি বাংলাদেশের পতাকায়। তার মানে আমাকে লাল আর সবুজ রং তো দিতেই হবে। তারেক রহমান সাহেবের একটা বাস আছে যেমন, ঠিক তেমনি একটা বাস ডাক্তার শফিকুর রহমান স্যারেরও বর্তমানে আছে। এটা নিয়ে অনেকে তামাশা করতেছে, অনেকে অনেক বিপ্লবী কথা বলতেছে টক শোতে আইসা। এখন দেখেন, আমি লাল সবুজ পতাকাটাই তো আমার বাংলাদেশ, আমি বাসের মধ্যে যদি দিতে চাই ওই একই রকম তো হবে। এটা নিয়ে হাসি তামাশা করার কিছু নাই। খালি মনে রাখতে হবে বাসের গায়ে কি লেখা আছে। তারেক রহমান সাহেবের বাসের গায়ে লেখা আছে সবাই আগে বাংলাদেশ, আর ছোট্ট করে লেখা আছে ডাক্তার শফিকুর রহমান স্যারের বাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ ভোট দিবেন। ওই হ্যাঁ ভোট চাইতেছে, ওই হ্যাঁ ভোট চাই বেড়াইতেছে সারা বাংলাদেশে উনার বাসে। কিন্তু আপনারা কেন হ্যাঁ ভোট চান না? তাড়াতাড়ি মঞ্চে আইসা ঘোষণা দেন হ্যাঁ ভোট চান কিনা। এই যে যুক্তরাষ্ট্রের টাইম পত্রিকার মধ্যে আপনি বলছেন 71 এবং 24-কে একসাথে মিক্স কইরা আপনি দেশটা গইরা তুলতে চান। যদি মিক্স করতে চান তাহলে হ্যাঁ ভোট নিয়ে মুখ খোলেন। হ্যাঁ ভোট নিয়ে মুখ না খুললে আপনি যে মিক্স করতে চান সেটা প্রমাণ হয় না তো ভাই, সেটা প্রমাণ হয় না। টাইম পত্রিকার একটা জায়গায় উনি নিজেই বলছে যে 24 আর 71-কে একসাথে নিয়ে হ্যাঁ ভাই হাতে হাত মিলায় উনি দেশটাকে গড়বে। তাহলে হাতে যদি হাতই মিলাইতে চান তাহলে হ্যাঁ ভোটের ব্যাপারে নিশ্চয়ই আপনি একটা নতুন বক্তব্য দিবেন হ্যাঁ ভোটের পক্ষে, এটা আশা করি। যদি হ্যাঁ ভোট নিয়ে মুখ না খুলেন তাহলে ভাই ওই যে সবাই ওই যে আনন্দবাজার পত্রিকা, আপনি যেদিন আসেন আনন্দবাজার পত্রিকা যা কিছু লেখা হয়েছে এগুলো নিয়েই মানুষ আলোচনা করবে, নেগেটিভটাই খুঁজে বাইর করবে, পজিটিভ চিন্তায় আসতে পারবে না। যদি একবার আপনি ঘোষণা দিয়ে দেন আমরা হ্যাঁ ভোটের সঙ্গে আছি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে আছি, দেখবেন টোটাল রাজনীতির মোড় ঘুরে যেতে পারে ভাই। আপনি যদি একবার এসে সামনে বলে দেন আমরা হ্যাঁ ভোটের সঙ্গে আছি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি, আমরা 71-এর সঙ্গে আছি, 24-এর সঙ্গে আছি, একদম ক্লিয়ার কাট পরিষ্কার যদি বলে দেন মঞ্চে দাঁড়ায়, দেখবেন রাজনীতির মোড় ঘুরে যেতে পারে। এখনো সময় আছে, রাজনীতির মোড় ঘুরে দিতে পারেন আপনার একটি বক্তব্য দিয়া। সেটা কি? আমরা হ্যাঁ ভোট চাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায় ঠেলার নাম বাবাজি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে, যেমন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, এরা না ভোটের ক্যাম্পেইন করে আসছিল বেশ কিছুদিন ধরে। এমনকি বিএনপির বড় বড় নেতা, এমপি প্রার্থী এবং তাদের বিদেশে যে সমস্ত শাখা রয়েছে এরা প্রত্যেকেই না ভোটের ক্যাম্পেইন চালিয়েছে। আমরা বাহরাইনের খবর পেয়েছি, বাহরাইনের একটা ভিডিও আমি গত 2 দিন আগে আপনাদেরকে দিয়েছি। সেইখানে দেখেছি বাহরাইন প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা আছে এর ভিতরে যারা বিএনপি পন্থী আছে, যারা বাংলাদেশ থেকে নতুন গিয়েছে বাহরাইনে, তাদেরকে জোর করে ভুলভাল বুঝিয়ে ধানের শীষে ভোট নিয়েছে এবং না ভোটে ভোট নিয়েছে। বাংলাদেশে ইশরাকের মুখে আমরা শুনেছি, আমির খসরু মাহমুদের মুখে আমরা শুনেছি, সালাউদ্দিন আহমেদের মুখে আমরা শুনেছি, এরা সেম ধরনের কথা বলেছে যে না ভোট, কিসের গণভোট, গণভোট কিছু নাই, হ্যাঁ বলে কোনো ভোট নাই। এবং রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির কর্মীরা প্রত্যেকের কাছে একই কথা বলেছে, না ভোট এবং ধানের শীষে ভোট। অবশেষে আজকে তারেক রহমান একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দিবেন। এই বিষয়টা তিনি যে একেবারে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, কাকতালীয় ভাবে তিনি বলেছেন, বিষয়টি এইভাবে ভাবার কোনো সুযোগ নেই। কারণ তারেক রহমান তার নেতাকর্মীদের দিয়ে প্রথমে না ভোটের ক্যাম্পেইন চালিয়ে তিনি মাঠ জরিপ করেছেন। তিনি বোঝার চেষ্টা করেছেন। যখন তিনি দেখেছেন যে এর ফল হিতে বিপরীত হচ্ছে, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হ্যাঁ ভোট ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। কারণ হ্যাঁ তাদের অস্তিত্বের সাথে জড়িত। হ্যাঁ ভোট মানে বাংলাদেশের অস্তিত্ব, হ্যাঁ ভোট মানে সাধারণ ভোটারদের অস্তিত্ব, হ্যাঁ ভোট মানে এদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের মুক্তির অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হবে, শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশে কি আবার দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হবে, নাকি বাংলাদেশ সম্পূর্ণ নতুন আরেকটি বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করবে, এটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। সুতরাং তারা মুখিয়ে আছে হ্যাঁ ভোটে ভোট দেবার জন্য। এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও হয়তো তারা ধানের শীষে ভোট দেবে, কিন্তু তারা হাতে ভোট দেবে। কিন্তু তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, যখন তারা তাদের নেতাদের মুখে শুনেছে যে তোমরা না ভোট দাও, তখনই কিন্তু এই মানুষগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল যে আমার নেতা, তাহলে কাকে আমরা নেতা বানাতে যাচ্ছি, তাহলে তিনি সংস্কার চান না। কারণ এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর বিএনপির ওই যারা ক্ষমতায় যাবে, সংসদে যাবে, মন্ত্রী এমপি হবে, এরা ছাড়া প্রতিটা মানুষ সংস্কার চায়। যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তারা সংস্কার চায় না এই কারণে এই সংস্কারের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো থাকলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাদের চুরিচামারি বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ক্ষমতাটা জনগণের কাছাকাছি চলে যাবে, জনগণ এবং ক্ষমতা প্রায় প্যারালাল চলে আসবে, সমান্তরালে অবস্থান করবে।
জনগণ ইচ্ছা করলে দুর্নীতিবাজ কোনো নেতাকে ঘাড় ধরে সেখান থেকে নামিয়ে দিয়ে তার স্থলে অন্য আরেকজন নেতাকে বসিয়ে দিতে পারবে। এটি হচ্ছে হা ভোট। সুতরাং তাদের বাড়া ভাতে কেউ ছাই ঢালুক, এটি কেউ চায়? এই জন্য বিএনপির নেতারা, এমপি মন্ত্রী যারা হবে আশায় আছে, যারা কোটি কোটি টাকা খরচ করেছে এমপি মন্ত্রী হবার জন্য, তারা এটি চায় নাই। যার কারণে তারেক রহমানের কাছে এই মেসেজ চলে গেছে যে না ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তাদের ভোট কমেছে। ফলে এক প্রকার বাধ্য হয়ে তারেক রহমান আজকে ঘোষণা দিলেন যে আপনারা দয়া করে হা ভোটে ভোট দিবেন। এটিও যে তারেক রহমানের মনের ভিতরের কথা সেটি কিন্তু আমরা একেবারে পরিষ্কার করে বলতে পারছি না, কারণ যেহেতু তিনি তার নেতাকর্মীদের দিয়ে আগে না ভোটের ক্যাম্পেইন চালিয়েছেন, তার নেতাকর্মীরা যে বিভিন্ন জায়গায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করেছে এটি তো তার অজানার কথা নয়। আর নেতারা তো কেন্দ্রের গ্রিন সিগন্যাল না পেয়ে নিজের ইচ্ছায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করে নাই, মানুষকে না ভোটে ভোট দিতে বলে নাই। এটি পাগলেও বিশ্বাস করবে না, কখনো এটা হওয়া সম্ভব নয়। অবশ্যই কেন্দ্র থেকে এই আলাপ আলোচনা হয়েছে, তারই প্রতিফলন তো তৃণমূলে গিয়ে পৌঁছেছে। তাহলে বিএনপি তাদের পরিবারে এই আলোচনা হয়েছে যে না ভোট ক্যাম্পেইন করতে হবে, তার তৃণমূলে ওই মেসেজ পৌঁছে গেছে, যার কারণে তারা না ভোটে ক্যাম্পেইন করেছে। তারা যখন রেজাল্ট ভালো পায় নাই তখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলার নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদেরকে। যাই হোক, সব মিলে এটি ভালো, যদি তিনি সত্যি সত্যি বলে থাকেন এটি ভালো। এখন আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। বিএনপি যেহেতু না ভোটের পক্ষে ফিরে এসেছে, এখন তাদেরকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে। আমরা দেখছি বিএনপি নারী ভোটারদের প্রতি প্রচন্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারণ তাদের হাতে এই জরিপ আছে বাংলাদেশের যে ভোটার রয়েছে এই ভোটারদের প্রায় অর্ধেক সংখ্যক নারী। সুতরাং এই নারীদের ভোট বিএনপির বাক্সে যাচ্ছে না, এটি বিএনপি নিশ্চিত হয়ে গেছে। প্রায় সামান্য খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাচ্ছে, বাকিটা চলে যাচ্ছে জামাত ইসলামের বাক্সে। তো এই মেসেজ যখন বিএনপির কাছে গেছে তখন বিএনপির হাইকমান্ড থেকেই তার দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যত পারো নারীদেরকে যেভাবে হোক, জামাতের এই নারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ভোট থেকে বিরত থাকতে হবে, তাদের যে কোনো ভাবে হোক ভোট ক্যাম্পেইন থেকে তাদের বিরত রাখতেই হবে। যার কারণে তারা ওই মিশন নিয়ে নেমেছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে জামাতের যে সমস্ত নারী সদস্য রয়েছে তারা ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, কখনো তলপেটের উপরে লাথি মারা হচ্ছে, কখনো তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে, বৃদ্ধা মাকে ফেলে দিচ্ছে। হেন কোনো ঘৃণ্য কাজ নাই যা করছে না। সর্বশেষ আজকে আমি যে আপনাদের ভিডিওটা দেখাবো এটি নোয়াখালীর সোনাইমুড়ির একটা ঘটনা। পৌরসভার নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার একজন মা, তিনি ভোট চেয়ে ফিরে আসছিলেন, তার কাজ শেষ, দাওয়াতি কাজ শেষ, তিনি বাসায় ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে ৮ নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি সন্ত্রাসী মোশারফ, এই সন্ত্রাসী মাটার সাথে কি আচরণটা করেছে একটু দেখুন। মহিলা কি রাজনীতি নাম কন নাম পরিচয় এই শয়তান মহিলা এই কোরআন শরীফ লই এই কে হইছা লই এই মহিলা বেয়াদব মহিলা তারা আড়ি আড়ি ইগিন করো এই পর্দা ইগিন শিখেছে এই পর্দা ইগিন শিখেছে এই পর্দা এগুলো আছে পড়তাম ভাই ভাই কি পড়তাম ভাই ভাই কি পড়তাম বাড়িতে দেখবেন স্বামীর হরাতে নাম স্বামী খেদমত করেন আমরা ইগিন কেটে শিখেছি আর একদিন দেন তো অবস্থা খারাপ করলে মহিলা এত খারাপ আমরা কোন সারা বাতিন গাড়ি ভিতরে কি আছে এ বাগির ভিতরে কি আছে শুনুন আমরা কাটি দিয়ে শুনুন অবস্থা ধরেন আমাদের ভাই এটা ইসলাম টাইম করে এগুলো ইসলাম টাইম দেখি আমরা বললাম রাজনীতি করো একটা দিন বাকি বাড়ি আমরা কিন্তু আমরা মহিলা আপনারা মানুষকে বিয়ে করতে পারবেন কি জানাতে ঠিক আছে জানা মানে বিএনপি এদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে এটি এখনো তারা পরিষ্কার করছে না এবং তারা স্বীকারও করছে না। এমনকি আমাদের যে মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়েছে জামাত কেন নারী প্রার্থী দিল না, জামাত কেন নারীদেরকে সহ্য করতে পারে না, জামাত কেন নারীদের সহ্য করতে পারে না, তার প্রমাণ তো তোমরা দেখছো। বিশেষ করে কাজী জেসিন বসে আছে, নিকোল, এদের চোখের ভিতরে এগুলো যাচ্ছে না যে কি আচরণ করা হচ্ছে নারীদের প্রতি? নারীদের কোনো নিরাপত্তা আছে? ভোট চাওয়া প্রতিটা মানুষের অধিকার, সেই অধিকার বিএনপি কেড়ে নিচ্ছে। নারীদেরকে ভোটের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে সেখান থেকে নারীদেরকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা এই জায়গায় নারীদের কোনো মতো অবস্থায় সম্পৃক্ততা হতে দিচ্ছে না। এমনকি ওই সন্ত্রাসী যে মোশারফ সন্ত্রাসী, সে কি বলছে যে মেয়েরা তোরা মহিলা তোরা স্বামীদের সেবা করবি। বিএনপির টেন্ডেন্সি চিন্তা করেছেন? তার মানে এরা উপর বলে যে আমরা নারীবাদী। তার মানে এখানে প্রমাণ তো পাচ্ছি আমরা তারা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়, তারা নারীদেরকে স্বামীর দাসী হিসেবে, পুরুষের দাসী হিসেবে দেখতে চায়। তা না হলে তো এই কথা বলার কথা নয় যে তুমি ভোট চাইবা কেন, তুমি বাড়িতে গিয়ে তোমার স্বামীর সেবা করো, তোর কিসের দাওয়াতি কাজ, তোর কিসের কোরআন হাদিস পড়া। বিএনপি তাদের এই নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। প্রত্যেকটা জায়গায় অন্তত 30 থেকে 35টা স্পটে দেশের এরকম ঘটনা ঘটেছে এবং আপনারা যদি প্রমাণ চান প্রত্যেকটির প্রমাণ আমার কাছে আছে, সবগুলোর প্রমাণ দিতে পারবো, ভিডিও ফুটেজ সহ।
তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হয়তো তারেক রহমানের ঘুম যখন ভাঙবে এই বিষয়ে, হয়তো তিনি এই না ভোটের মতো তখন আবার বলে দিবেন যে তোমরা নারীদেরকে হেনস্থা করো না। কিন্তু ততদিনে জল অনেক দূর গড়িয়ে যাবে, যখন আর কিছুই করার থাকবে না। একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন, উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁয়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা আমি এক শ্রেণীর লিথ দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? ঘুণে ধরা জাতি আমরা, কোনো ভালো কাজকে ভালোভাবে নিতেই পারি না। দেখেন, রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, রাজনৈতিক মত থাকবে, বিরোধ থাকবে, একদল অন্য দলকে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করবে। কিন্তু কিছু কিছু দৃশ্য নিয়ে যখন ট্রলিং করা হয়, তখন এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই এই জাতির বিবেক নিয়ে প্রশ্ন তুলে। জামাতের আমির ডক্টর শফিক সাহেব গতকালকে খুব গোস্বা করে বেশ কিছু কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো যৌক্তিক। কেন এই কথাগুলো তিনি বললেন? গেল পরশুদিন সম্ভবত তিনি কোনো একটা প্রোগ্রামে গেলেন। তো সেখানে যাওয়ার পরে যারা জুলাই যোদ্ধা আছে, যাদের পরিবার আহত হয়েছে, নিহত হয়েছে, অথবা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে, তো তাদের পরিবারের সদস্যদের সাথে তিনি সাক্ষাৎকালে সেখানে তাকে দেখে আবেগের বিষয়টা অনেকেই ধরে রাখতে পারে নাই, যেহেতু জুলাই যোদ্ধাদের যে রাজনৈতিক দল এনসিপি বা বৈষম্য বিরোধী, তারা জামাতের সাথে কানেক্টেড আছে, এমনকি তারা তাদের প্রিয়জনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচার চায়, বা তারা একটা ভর্তুকি চায়, সামহাও তারা তাদের অনেক দাবি দেওয়া আছে। তো এই দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে যাওয়ার পর সময় এক পর্যায়ে একজন 70 বা 80 ঊর্ধ্ব মা, আমাদের কাছে ওনার হয়তো দাদি বা নারীর বয়স, তো তিনি বোরকা এবং হিজাব পরিহিত ছিলেন। তিনি জামাতের আমির ডক্টর শফিক সাহেবকে দেখে জড়িয়ে ধরেছিলেন। আর এই ভিডিওটা নানাভাবে যে ট্যাগ দেওয়া হয়েছে যে ভাগ্য ভালো শফিক সাহেব চুম্মা দেয় নাই, ভাগ্য ভালো ওই মহিলাকে আরো ভালো করে জড়াই ধরে নাই, ভাগ্য ভালো, এরকম নানান ধরনের বুলিং, সাইবার বুলিং এই ভিডিওটা নিয়ে হয়েছে। আর যেহেতু এই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই বিষয়ে গতকালকে তিনি কুমিল্লাতে যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি তার গোস্বার বহিঃপ্রকাশ করেছেন এই জাতির উদ্দেশ্যে যে তোদের কি মানাই। আমিও বলতে চাই, তোদেরকে আসলে মানাই। দেখেন, এগুলো আজকে থেকে শুরু হয় নাই। আমরা অনেকেই শেখ হাসিনাকে অপছন্দ করি, অনেকে বেগম খালেদা জিয়াকে অপছন্দ করি, অনেকে জামাতের আমিরকে অপছন্দ করি, মানে অপছন্দের তালিকা থাকতেই পারে, কিন্তু একে ওর বউ বানাইয়া, এর সাথে হের বাসর সাজাইয়া, এর নিয়ে হের সাথে ফষ্টি নষ্টি করার এই যে প্রবণতাগুলো, এগুলো আসলে কতটুকু যৌক্তিক? তবে এই খেলার একাংশ কিন্তু জামাতের হাত ধরেই শুরু হয়েছিল। তো তখন হয়তো কি এগুলো শেখ হাসিনাকে নিয়ে করা হইতো, তো জাতি ব্যাপক বিনোদন পাইতো, বিএনপির তারাও মজা পাইতো। এখন যখন এই জিনিসগুলাই খোদ জামাতের বিরুদ্ধে, আপনার এন্টি জামাত যে রাজনৈতিক দলগুলো আছে অথবা মিডিয়াগুলো আছে বা সামহাও ব্লগাররা আছেন, তারা যখন এই টুইস্ট টাইপের ভিডিও করছেন, তখন বিষয়গুলো আসলে কতটা গায়ে লাগার মতন অথবা কতটা নিন্দনীয়, এই জিনিসগুলো কিন্তু বোঝা যায়। এই খেলাটা যে আজকে শুরু হয়েছে তা না। ফাইনালি যে জামাতের আমির তিনি ইসলামী আইন করবেন, ইসলামের অনুযায়ী বাংলাদেশ চলবে, তো সেই ক্ষেত্রে তিনি একজন নারীকে জড়িয়ে ধরতে পারেন কিনা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই নারী কি কোনো যুবতী, কোনো মধ্যবয়সী নারী? তিনি 70-80 ঊর্ধ্ব একজন মা, তার পরিবারে হয়তো কেউ না কেউ মারা গেছে, আর তিনি তো জড়াই ধরেন নাই। ওই মহিলা বা ওই বৃদ্ধা মহিলা আবেগের বশে, অথবা তিনি আবেগকে সামলাইতে না পারে, থাকে না আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন কালচার, যে কোনো রকম নেগেটিভ একটা সিচুয়েশন থাকলে অথবা মন খারাপ থাকলে অথবা কেউ মারা গেলে আমরা একটু ধৈর্য কান্নাকাটি করি। তো সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যদি আজকে একটা যুবতী মেয়ে হইতো, তাহলে হয়তো জামাতের আমিরকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারতেন। আর এই কথাটাই অনেক গোস্বার সহিত জামাতের আমির ভিডিওর প্রথমে যেটা দেখছেন, এই জায়গাটা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আসলে এই জড়িয়ে ধরার পেছনে উদ্দেশ্যটা কি ছিল। আর যারা এটা নিয়ে সাইবার বুলিং করছে, তোদের কি মা বোন নাই? না, জামাতের আমির সাহেব একটা জিনিস বাংলাদেশে হয়তো তিনি বুঝতে পারেন না, যে এই দেশে আমাদের কারোরই মা বোন নাই। অন্যের ইস্যুতে আমরা সবসময় এগুলা করি, আর এগুলা আজকের চলমান প্রক্রিয়া না, এগুলা খোদ আওয়ামী লীগের আমল থেকে শুরু হয়েছে। মাঝখানে জনাব তারেক রহমানকে নিয়ে, এমনকি জাইমা রহমানকে নিয়েও অনেকে আবিদের সাথে এই সেই ছবি বানাইয়া, আমি দেখছি এগুলো খুবই নোংরামি। এমনকি আওয়ামী লীগের সময় এগুলো করতে নাহিদ রেন্স আছে, তারেক রহমানের মেয়েকে নিয়ে ডাক্তার মুরাদের সাথে বৈশা একটা অশ্লীল বাক্য বিনিময় করেছিল। আর এগুলোর কারণে ওই সময় কিন্তু আওয়ামী লীগ ডাক্তার মুরাদকে তার জায়গা থেকে কিন্তু বহিষ্কারও করেছিল, শাস্তিযোগ্য কিন্তু একটা অপরাধ ছিল। আমরা চাই না বিপরীত রাজনৈতিক দলমত থাকবে, কিন্তু কাউকে চরিত্র হনন করা, কাউকে এই টাইপের নোংরা জঘন্য অশ্লীল কোনো অপবাদে দায়ী করা, এটা আসলে বিবেক বহির্ভূত কাজ। এবার এটা যার বিরুদ্ধে হোক, আপনার পছন্দের মানুষ হইলে আপনি প্রতিবাদ করবেন, আর নাহলে করবেন না, সেটাও কিন্তু উচিত না। আশা করি এই বিষয়গুলোকে শালীনতার মধ্যে রাখবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।